ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। পল্টনের ইনডোর স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের 5 দিনের মাথায় সংস্কারের নির্দেশ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কমলাপুর স্টেডিয়ামের ছাদে অবৈধ উচ্ছেদের নির্দেশের 5 মাস পেরোলেও এখনও সেগুলো রয়ে গেছে বহাল তবিয়তে। সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দায়িত্ব অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেডিয়াম প্রশাসককে। শুধু তাই নয়, বরাদ্দ বাতিল করা হচ্ছে বাইরের দোকানগুলোর। 2 ঘন্টা খেলার জায়গায় মনে হয় আমরা 15 মিনিটেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বারবার পানি খেয়ে আমি কিভাবেই বা খেলবো? এত পানি খেলে কিন্তু মুভও করা যায় না সাউথ। প্রেশার কুকারেও তো আমার মনে হয় আমাদের সিচুয়েশন থেকে বেটার আছে, কারণ ওইখানে একটা সিটি দিলে হাওয়াটা পাস হতে পারে, আমাদের এখানে পাস হওয়ার কিছু নাই। পল্টনের ইনডোর স্টেডিয়ামের ফ্লোর জায়গায় জায়গায় ভাঙা। প্রায় বছর খানেক ধরে এসি বিকল, শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর। যা নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদনের 5 দিনের মাথায় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল সংস্কারের নির্দেশ। অলরেডি এটার ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেটা খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ কাজ শুরু হবে সেখানে। চলতি বছর ফেব্রুয়ারির শেষে কমলাপুর স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। 1 মার্চ স্টেডিয়াম পরিদর্শন করে ছাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সার্বিক পরিস্থিতি খেলার উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে, পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 মাস পেরোলেও মন্ত্রীর নির্দেশ মানা হয়নি। রবিবার সরেজমিনে স্টেডিয়াম পরিদর্শন করলেন আমিনুল হক নিজেই। ফ্লাড লাইটের যন্ত্রাংশ চুরি হয়েছিল আগেই, এবার স্টেডিয়ামের প্রেস বক্স, ড্রেসিং রুমে গেল কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই। এরই মাঝে চলছে খেলা। 5 মাস আগে এই স্টেডিয়ামের 7 জনকে বদলি করা হয়েছিল। এবার দায়িত্বে অবহেলায় স্টেডিয়ামের বর্তমান প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হলো। এই স্টেডিয়ামের দোকান বরাদ্দ বাতিল করে দ্রুত বাফুফেকে মাঠের দৃশ্যমান অংশ বুঝিয়ে দেবার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী। গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না তাৎক্ষণিকভাবে। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। যাদের এই দোকান, যাদেরকে চুক্তি বাতিল করা হবে তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে, সেই সময়ের ভিতরে তারা এখান থেকে চলে যাবে। কমলাপুর, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যু দীর্ঘদিন ধরে বাফুফেকে বুঝিয়ে দেবার কথা বলছিল সরকার। সেটা এবার বাস্তবায়নের অপেক্ষায়। যে আগামী 7 দিনও লাগবে না, 5-6 দিন কর্মদিবসের ভিতরে কাজটা হয়ে যাবে। তারপর আনুষ্ঠানিকভাবে বাফুফে চেষ্টা করবে এই স্টেডিয়ামকে আপগ্রেড করার জন্য। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। না, ক্রীড়া প্রতিমন্ত্রীকে তো একটা ধন্যবাদ দিতেই হয়, তবে এই ধন্যবাদটা আরও বড় হবে যখন এই যে কার্যকর হয়েছেতে বদলে যাবে। এই যে অব্যবস্থাপনাগুলো আছে সেগুলো খুব দ্রুতই যদি শুধরে নেওয়া যায়। ক্রিকেটে নজর যদি দিতে চাই তাহলে অস্ট্রেলিয়া সিরিজ তো আসতে যাচ্ছে, তবে বাংলাদেশের সামনের সিরিজগুলোর কি খবর? ধোঁয়াশায় নিমজ্জিত বাংলাদেশ ভারত সিরিজ। এ মাসের শেষে বাংলাদেশে ভারতে আসার কথা, কিন্তু এখনই কোনো নিশ্চয়তা মিলছে না। এমনকি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীও দিতে পারছেন না কোনো নিশ্চয়তা। তবে তিনি আশাবাদী এই সিরিজ মাঠে গড়াবে। ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশে নিয়মিত খেলতে আসেন বিরাট কোহলি। বার কয়েক এশিয়া কাপ খেলেছেন, দ্বিপাক্ষিক সিরিজেও এসেছেন বহুবার। খেলেছিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ ম্যাচও। সবশেষ এসেছিলেন 2022 সালে। খুব সম্ভবত সেটাই হতে যাচ্ছে বাংলাদেশে কোহলির শেষ আশা। একই গল্প রোহিত শর্মার বেলায়ও। অবাক হচ্ছেন, ভাবছেন সপ্তাহ 3 পর না টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর, তাহলে ওয়ানডে স্কোয়াডের নিয়মিত মুখ রোহিত কোহলি কেন থাকবেন না? মূলত সিরিজটা চলে গেছে আইসিইউতে। দুদেশের পারস্পরিক সম্পর্কের ওপর অনেকাংশে নির্ভর করছে এই সিরিজের ভাগ্য। এমনকি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীও দিতে পারছেন না কোনো নিশ্চয়তা।
আমরা ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয় সে বিষয় নিয়ে আমরা মানে পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। আমিনুল হক আশাবাদী হলেও সেই নিশ্চয়তা আদৌ মিলবে কিনা সেটা নিয়েই প্রশ্ন। গত বছর যেমন বাংলাদেশ নারী দলের ভারত সফরে যাওয়ার কথা ছিল, সেই সিরিজ স্থগিত করে দেয় বিসিসিআই। সেটা নিয়েও এখন পর্যন্ত নেই কোনো আপডেট। এবারের সিরিজটাও যেমন ঝুলে আছে। এই সিরিজটা হওয়ার কথা ছিল আরও আগে, সেটা পিছিয়ে এবছরের সেপ্টেম্বরে আনা হয়। ভারত সিরিজ না হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা বিসিবির। এমনকি 2027 সালে বাংলাদেশে যে এশিয়া কাপ হওয়ার কথা সেই ভাগ্যও ঝুলে আছে অনেকটাই এই সিরিজের ওপর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। তবে একটা সুখবর আছে, 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ অনেকটাই মসৃণ হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ডের পরাজয়ে এক পা দিয়ে রেখেছে টাইগাররা। একই সমীকরণে কপাল পুড়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বে নামতে হবে ক্যারিবিয়ানদের। দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ভাগ্য যেন বারবার আটকে যাচ্ছে একই গল্পে। 2023 সালের আসরে মূল পর্বে উঠতে পারেনি ক্যারিবিয়ানরা। এবারও 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারালো উইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের 92 রানের জয়ই চূড়ান্ত হয়েছে সমীকরণ। আফগানরা নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপের টিকিট, আর উইন্ডিজদের নামতে হচ্ছে বাছাই পর্বে। আফগানিস্তানের জয়ে অবশ্য কপাল খুলেছে বাংলাদেশের। 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ অনেকটাই সুগম হয়েছে টাইগারদের। ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজ থেকেও খুব একটা লাভ হবে না উইন্ডিজের। টাইগাররা যদি ওই সময় কোনো ম্যাচ না খেলে তাহলে র্যাঙ্কিংয়ে টাইগারদের পয়েন্ট কমারও সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট 83 আর উইন্ডিজের 77। ফলে কাট অফের আগে ক্যারিবিয়ানদের ঘুরে দাঁড়ানো কঠিন। এবারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। র্যাঙ্কিং থেকে সুযোগ পাবে আরও 7টি দল। সরাসরি বিশ্বকাপে যেতে হলে নতুন সিরিজ আয়োজন করে জয় পাওয়া ছাড়া পথ নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে, যার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ওদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ্গে। 2027 সালে জুনে দ্য ওভালে বসছে WTCর মেগা ফাইনাল। কিন্তু এই ফাইনালে জায়গা পেতে হলে দলগুলোকে টপকাতে হবে 65% পয়েন্টের ম্যাজিক ফিগার। আর এই তালিকার শীর্ষে আছে মাইটি অস্ট্রেলিয়া। 2 নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। এদিকে নিজেদের বাকি টেস্টে জয় পেলে সুযোগ আছে বাংলাদেশেরও। 2027 সালের 9 জুন দ্য ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু এই ফাইনাল খেলতে গেলে দলগুলোকে টপকাতে হবে 65%-এরও বেশি পয়েন্ট। আর এই চক্রের এখনো বাকি 15টি সিরিজ। প্রশ্ন উঠছে, কোন দলের হাতে উঠতে যাচ্ছে ফাইনালের টিকিট? এই তালিকার শীর্ষে সবার ধরাছোঁয়ার বাইরে অস্ট্রেলিয়া। 8 ম্যাচে 7 জয় নিয়ে কামিন্স বাহিনী যেন বুলেট গতিতে ছুটছে ফাইনালের দিকে। তবে তাদের সামনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সব মিশন রয়েছে। 60% সমীকরণ মেলাতে অজিদের চাই আরও 6টি জয়। 2-এ আছে দক্ষিণ আফ্রিকা। 10 ম্যাচ বাকি থাকা প্রোটিয়াদের ঘরের মাঠেই ম্যাচ 8টি, তাই তো সুযোগটাও দারুণ। 3-এ থাকা নিউজিল্যান্ডের অবস্থাটাও বেশ শক্তপোক্ত। তবে অজিদের মাটিতে কিউইদের 4 ম্যাচের সিরিজটিই হবে তাদের আসল অগ্নি পরীক্ষা। টেবিলের 4-এ থাকা বাংলাদেশকে নিয়ে কিন্তু হিসাব কষতে হচ্ছে বড় দলগুলোরও। টাইগারদের সামনে বাকি আছে 8টি ম্যাচ। ঘরের মাঠে 4টির সঙ্গে যদি অ্যাওয়েতেও অন্তত একটা ম্যাচও জয় পায় বাংলাদেশ, তবে 60% কোটা ছুঁয়ে ফেলবে তারা। ফাইনালের দৌড়ে ড্রয়ের সমীকরণও রাখতে পারে দারুণ প্রভাব।
তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ধবলধোলাই হয়ে বেশ বিপাকে টিম ব্লু। 48% পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকা ভারতকে ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া বধসহ বাকি 9 ম্যাচের প্রায় সবকটিতেই জিততে হবে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থাও প্রায় একই রকম। ফাইনালের সমীকরণ মেলাতে তাদের পারফর্ম করতে হবে অতি মানবীয়ভাবে। তলানিতে থাকা ইংল্যান্ড, পাকিস্তান এবং শেষে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনালের স্বপ্ন এক প্রকার শেষই বটে। বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই সম্মান বাঁচানোর লড়াই। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। যাচ্ছি ফুটবল প্রসঙ্গে। অনূর্ধ্ব 20 AFC এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরে চলছে বাংলাদেশ দলের ক্যাম্প। জাতীয় দলের পথ অনুসরণ করে যুব দলেও বাড়ছে প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারদের উপস্থিতি। যে বহরে সবশেষ সংযোজনের নাম অ্যাডাম আব্বাস। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির সাবেক এই ফরওয়ার্ডের উপস্থিতি শক্তি বাড়িয়েছে লাল সবুজ শিবিরে। সব মিলিয়ে 5 জন প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলার রয়েছে স্কোয়াডে, যা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত হেড কোচ জেরার্ড জোন্সের। 31 অগস্ট থেকে শুরু হওয়া এই বাছাই পর্বে বি গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে ফুটবলারদের মান ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। কেবল বর্তমান প্রতিযোগিতা নয়, বরং অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 দলের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে। ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দেয়া এবং জয় ছিনিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। হামজা চৌধুরী আমাকে অনুপ্রাণিত করেছে। লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার অপেক্ষায় আছি আমি। কোচিং স্টাফরা আমাদের জন্য কঠোর পরিশ্রম করছেন। দেশের জন্য আমরা ভালো কিছু করতে চাই। লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় মানুষের বিদায়ে মেসি এখন তার জন্মশহর রোজারিওতে আছেন পরিবারের সঙ্গে। লুইস সুয়ারেজ, রদ্রিগো ডিপল, পারেদেস ও ওটামেন্দিদের মতো সতীর্থদের আবেগঘন বার্তায় ফুটে উঠেছে মেসির সাথে তাদের সম্পর্কের গভীরতা। ফুটবলের সবুজ গালিচায় যখনই জাদুকরি পারফর্ম করতেন লিও, পর্দার আড়ালে ছায়ার মতো পাশে থাকতেন সেই মানুষটি। 68 বছর বয়সে সেই অভিভাবক হোর্হে মেসি চিরতরে না ফেরার দেশে পাড়ি জমানোর পর থমকে গেছে লিওনেল মেসির পৃথিবী। বাবাকে শেষ বিদায় জানাতে নিজ শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ চলাকালীন সময়েই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি, লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর শনিবার আর্জেন্টিনার রোজারিওতেই দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে এবং বাবাকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়েই জন্ম শহরে পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা। হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব, ফেডারেশন ও খেলোয়াড়। তবে মেসির দীর্ঘদিনের বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের বার্তায় ফুটে উঠেছে বিশেষ আবেগ। সুয়ারেজ লিখেছেন, বন্ধু, তোমাকে ও তোমার পুরো পরিবারকে বড় একটি আলিঙ্গন পাঠাচ্ছি। তোমার বাবা ওপর থেকে আগের মতোই গর্বের সঙ্গে তোমাকে দেখে যাবেন। আর্জেন্টাইন লিগের ম্যাচ শেষে মেসির বাবার মৃত্যুর প্রসঙ্গে কথা বলেছেন তার আরেক সতীর্থ পারেদেস। বলেছেন, হোর্হে তাদের কাছে যে অর্থ বহন করে তাতে এই কষ্টটা নিজের বাবার চলে যাওয়ার মতোই অনুভব করছেন তারা। মেসির প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। মেসির পরিবারের পাশে থেকে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে তুলছেন তারই মাঠের সঙ্গীরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করতে সমন্বিত ও চলমান প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ফিফা। সাম্প্রতিক সময়ের বিভিন্ন অভিযোগ ও সংবাদকে ভিত্তিহীন দাবি এবং মিথ্যা তথ্য হিসেবে উল্লেখ করে কড়া অবস্থান জানিয়েছে সংস্থাটি। ইনফান্তিনো নেতৃত্ব নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক উয়েফার সঙ্গে ফিফার বিরোধ ক্রমেই প্রকাশ্য। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর পদগুলোর একটিতে বসে আছেন জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু সাম্প্রতিক সময় তার নেতৃত্বকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, অভিযোগ, সমালোচনা আর পাল্টা বক্তব্যে উত্তপ্ত ফুটবলের আন্তর্জাতিক অঙ্গন। শনিবার দীর্ঘ এক বিবৃতিতে ফিফা বলেছে, সভাপতি ইনফান্তিনো ও সংস্থাকে দুর্বল করতে কিছু পক্ষ সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, অভিযোগ, ইঙ্গিত কিংবা ভুল তথ্যের মাধ্যমে ফিফার নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা মেনে নেওয়া হবে না।
2027 সালে আবারও ফিফা সভাপতি পদে প্রার্থী ইনফান্তিনো। তবে তার নেতৃত্বে সবচেয়ে সরব বিরোধীদের মধ্যে রয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিশ্বকাপে বাণিজ্যিক আয় ব্যবস্থাপনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ FFE গঠনের পরিকল্পনা নিয়েও দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। উয়েফার পাশাপাশি কনকাকাফ ও AFC'র আপত্তির মুখে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এই সংকটের মধ্যেই ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন নিয়েও সামনে এসেছে নতুন অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফের দাবি, উয়েফার জেনারেল সেক্রেটারি থাকাকালীন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইনফান্তিনোর। পরে উয়েফা ছাড়ার সময় ওই নারীকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। উয়েফার বর্তমান প্রশাসন অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগের অন্যান্য দিক নিয়ে রয়েছে বিতর্ক। এসব অভিযোগের মধ্যেই নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটির ভাষ্য, কোনো অভিযোগ বারবার প্রকাশ করা হলেই সেটি সত্য হয়ে যায় না। ভিত্তিহীন অভিযোগ, অনুমান কিংবা ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা হলে তা সরাসরি ও কঠোর প্রতিবাদ করবে সংস্থাটি। তবে নেতৃত্বের প্রশ্নে ইনফান্তিনো পুরোপুরি একা নন। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, দ্রুত কোনো প্রক্রিয়ায় তাকে সরানোর উদ্যোগে তারা সমর্থন দেবে না। আফ্রিকান ফুটবল কনফেডারেশনও জানিয়েছে, ইনফান্তিনোর প্রতি তাদের সর্বসম্মত সমর্থন রয়েছে। ফলে 2027 সালের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে ইনফান্তিনোকে ঘিরে ফুটবল রাজনীতির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। প্রায় এক দশক পর আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব মার্সেই থেকে 17 লাখ পাউন্ডে 2 বছরের চুক্তিতে তাকে দলে নিচ্ছে সিটি। 2016-17 মৌসুমেও সিটির সঙ্গে চুক্তি ছিল রুলির, তবে সেবার মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এরপর রিয়াল সোসিয়েদাদ, আয়াক্স ও মার্সেই ঘুরে এবার আরও অভিজ্ঞ হয়ে ফিরছেন ইতিহাদে। 2022 বিশ্বকাপ ও 2024 কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন 34 বছর বয়সী এই গোলরক্ষক। নতুন মৌসুমে সিটির প্রথম পছন্দ দোন্নারুমা। রুলিকে মূলত ব্যাকআপ গোলরক্ষক হিসেবে ব্যবহার করবেন পেপ গার্দিওলা। রদ্রির বার্সেলোনা যাত্রায় বেশ হতাশ হয়েছেন রিয়াল কোচ হোসে মরিনিও। বিকল্প হিসেবে রিয়ালের নজরে আছে আয়াক্সের 18 বছর বয়সী মক্কিও। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের দাবি, রদ্রিকে ঘিরেই নিজের কৌশল সাজিয়েছিলেন পর্তুগিজ এই কোচ। বিষয়টি নিয়ে রিয়াল বোর্ডের সঙ্গে একাধিকবার আলোচনাও করেছেন তিনি, তবে মিডফিল্ডে আর বড় কোনো সাইনিং না করার সিদ্ধান্ত জানিয়েছে ক্লাবটি। ফলে বর্তমান স্কোয়াডের উপরই ভরসা করতে হচ্ছে মরিনিওকে। রদ্রির বিকল্প হিসেবে বার্নার্দো সিলভা ও আর্দা গুলেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আয়াক্সের 18 বছর বয়সী মিডফিল্ডার জোর্থি মকিওর দিকে নজর রয়েছে রিয়ালের। তাকে পেতে প্রায় 30 মিলিয়ন ইউরো খরচ হতে পারে। লা লিগার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী স্পন্সরশিপের পথে ফ্লাই এমিরেটস। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে প্রতিষ্ঠানটি। মাঠের বাইরে বাণিজ্যিক দিক থেকে আবারও নতুন রেকর্ড গড়ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এএস এর প্রতিবেদন অনুযায়ী ফ্লাই এমিরেটসের সঙ্গে নতুন চুক্তিতে বছরে প্রায় 100 মিলিয়ন ইউরো আয় করবে লস ব্ল্যাঙ্কোসরা। চুক্তিটি চলবে 2031 সাল পর্যন্ত। আর এই চুক্তিতেই এমিরেটস হতে যাচ্ছে লা লিগার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে কোনো ক্লাবের জার্সিতে থাকা স্পন্সর। দীর্ঘমেয়াদী এই চুক্তি রিয়ালের আর্থিক শক্তিকে আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস গড়লেন থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রেকর্ড $2 কোটি 20 লাখ ট্রান্সফার ফিতে এই আর্জেন্টাইন তারকাকে দলে নিয়েছে রিভার প্লেট। দেশের ফুটবল ইতিহাসে এটি এখন সবচেয়ে বড় ট্রান্সফার। গত মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে 40 ম্যাচ খেললেও নিয়মিত একাদশের জায়গা হয়নি আলমাদার। সব মিলিয়ে করেছেন 4 গোল ও 2 অ্যাসিস্ট। এবার শৈশবের দেশ আর্জেন্টিনার ফুটবলে ফিরছেন 25 বছর বয়সী উইঙ্গার। রিভার প্লেটের সঙ্গে 3.5 বছরের চুক্তি হয়েছে তার। তবে আগামী 18 মাসের মধ্যে 4 কোটি ইউরো বাইব্যাক ক্লজে আলমাদাকে আবারও ফিরিয়ে নিতে পারবে অ্যাটলেটিকো মাদ্রিদ। গুলার, ভালভার্দে, এসপির নৈপুণ্যে অপরাজিত রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বুদাপেস্টে ফেরেন্সবারোসকে 2-1 গোলে হারিয়ে হোসে মরিনোর দল জিতে গেছে এই ম্যাচটা। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ তৈরি করে রিয়াল। 41 মিনিটে সিরিয়ার ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন একাডেমির খেলোয়াড় মারিও রিভাস। বিরতির পর মাঠে নামেন বার্নার্দো সিলভা ও ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। গুলার ও ভালভার্দের দারুণ সমন্বয় থেকে বল পেয়ে গোল করেন কার্লোস স্পে। এরপর 56 মিনিটে একটি হেডে গোল শোধ করে ফেরেন্সবারোস। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
লিস্টে ক্রিকেটে নতুন ব্যাটিং রেকর্ড গড়লেন ইংল্যান্ডে জ্যাক লিবি। ভারতীয় ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে পেছনে ফেলে এই সংস্করণে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন লিবির। ওয়ানডে কাপের চলতি আসরে টানা 3 ম্যাচে 109 রান করেছেন 33 বছর বয়সী এই ব্যাটার। এর মধ্যে সবশেষ ম্যাচে সাসেক্সের বিপক্ষে 96 বলে 109 রান করে দলকে জিতিয়েছেন তিনি। সব মিলিয়ে 56টি লিস্টে ম্যাচে লিবির রান 2456, সেঞ্চুরি 6টি আর 50 18টি। ব্যাটিং গড় দাঁড়িয়েছে 61.4। অন্যদিকে 100 ইনিংসে ঋতুরাজের গড় 58.61। ফলে লিবির দারুণ ব্যাটিংয়ে এবার রেকর্ডের শীর্ষে উঠল ইংল্যান্ড। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছেন কোচ হোসে মরিনিও। দিয়ারিও এস এর বরাতে জানা গেছে দলের খেলোয়াড়দের অভ্যাস ও দৈনন্দিন রুটিনে বেশ কিছু পরিবর্তন আনছেন তিনি। খাবারের বিষয়ে খেলোয়াড়দের স্বাধীনতা কমিয়ে দিয়েছে ক্লাবটি। পুষ্টিবিদের তত্ত্বাবধানে নির্ধারণ করা হবে খাবারের মেনু ও পুষ্টি পরিকল্পনা। একই সঙ্গে অনুশীলনে দেরি করলেও ছাড় নেই। এমনকি 1 মিনিট দেরি হলে শাস্তি হিসেবে একাই জিম সেশন করতে হবে। ইনজুরিতে থাকা খেলোয়াড়দের পুনর্বাসনও করতে হবে ভ্যালদেবেবাসে ক্লাবের সরাসরি তত্ত্বাবধানে। দলের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।